ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। আজ আমরা দেখব প্রশ্নপত্র বিশ্লেষণ সহ এসএসসি পরীক্ষার জন্য সৃজনশীল সাজেশন। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এছাড়াও তৈরি করা হয়েছে এমসিকিউ সাজেশন ও অনুশীলনী 17-এর পূর্ণাঙ্গ সমাধানের উপর টিউটোরিয়াল। বিগত 5 বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে পরীক্ষায় অধ্যায় 17 থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসে, যা থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয়। এই অনুশীলনী থেকে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার উদ্দীপক মূলত 2 ধরনের হয়, যার একটিতে কতগুলো উপপাদ্য দেয়া থাকে যা থেকে প্রশ্নের উত্তর করতে হয় এবং অপরটিতে একটি সারণী দেয়া থাকে যা থেকে প্রশ্ন উত্তর করতে হয়। এখন আমরা দেখব এই উদ্দীপক থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে আমরা ক নং প্রশ্ন দেখব, যার নাম্বার থাকবে 2। যখন প্রশ্নে কতগুলো উপপাদ্য দেয়া থাকে সেক্ষেত্রে ক নং প্রশ্ন নিম্নোক্তভাবে হতে পারে: প্রদত্ত উপপাদ্যের পরিসর নির্ণয় করো, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, 10 শ্রেণীব্যাপ্তি ধরে প্রদত্ত উপপাদ্যের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আবার প্রশ্নে যখন একটি সারণী দেয়া থাকে সেক্ষেত্রে ক নং প্রশ্ন নিম্নোক্তভাবে হতে পারে: মধ্যক শ্রেণী নির্ণয় করো, পরিচিতি সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো, প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, পরিচিতি সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো, সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। এই সবগুলো প্রশ্নের সমাধানই আমাদের সৃজনশীল অংশে দেয়া হয়েছে। এখানে যে প্রশ্নগুলো দেখানো হয়েছে তা মূলত উদ্দীপক থেকে উত্তর করতে হয়। আবার ক নং প্রশ্ন উদ্দীপক ছাড়াও আসতে পারে। যেমন ক নং প্রশ্ন এরকম হতে পারে: কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপগুলো কি কি? অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপপাদ্যসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপপাদ্যসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। আবার গণসংখ্যা সারণীতে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। বস্তুত উপপাদ্যসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতা হলো কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ আমরা যদি এখানে অবিন্যস্ত উপপাদ্য লক্ষ্য করি তাহলে দেখব যে মাঝামাঝি মানগুলো বেশি আছে। আবার যদি বিন্যস্ত উপপাদ্য লক্ষ্য করি তাহলে দেখব যে মধ্যের মানগুলোর গণসংখ্যা একটু বেশি থাকে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো বা উপপাদ্যগুলো আছে তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার একটি প্রবণতা আছে, আর এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। আমরা কেন্দ্রীয় প্রবণতা 3 ভাবে নির্ণয় করতে পারি। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি, যা হলো গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। এখানে আমরা যদি এই মানগুলোর গড় নির্ণয় করি তাহলে দেখব এই গড় মানটি মাঝামাঝি একটি মানের কাছাকাছি থাকবে। আবার মধ্যক নির্ণয় করলেও তা মাঝামাঝি কোনো মান হবে। আর আমরা পূর্বেই বলেছি মধ্যের দিকে মানগুলো বেশি হওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ প্রচুরকও আমরা মাঝামাঝি একটি মান পাবো। এজন্য গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরককে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। অনুরূপভাবে আমরা যদি বিন্যস্ত পথ থেকে এই পরিমাপগুলো নির্ণয় করি সেক্ষেত্রেও মাঝামাঝি বরাবর এই মানগুলো পাব। আবার প্রশ্ন ক এভাবে হতে পারে: বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কাকে বলে? আমরা জানি বিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে না, সে চলককে বিচ্ছিন্ন চলক বলে। যেমন জনসংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। আমরা যদি এখানে যে সংখ্যা রেখাটি আছে তা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জনসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা এরকম কোনো পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ জনসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা বা কোনো কিছু সংখ্যা এই পূর্ণ সংখ্যার মানের মাঝামাঝি কোনো মান হতে পারবে না। অর্থাৎ এই মানগুলো পরস্পর বিচ্ছিন্ন থাকে। এজন্য এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চলক। আবার অবিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সে সকল চলক অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স, উচ্চতা, ওজন, কোনো কিছুর মূল্য, তাপমাত্রা। অর্থাৎ অবিচ্ছিন্ন চলক আমরা 1 পেতে পারি,
টু পেতে পারি, আবার এর মাঝামাঝিও কোনো সংখ্যা পেতে পারি। অনুরূপভাবে যে কোনো বাস্তব সংখ্যা অবিচ্ছিন্ন চলক হতে পারে। যেহেতু এই মানগুলো পরস্পর বিচ্ছিন্ন থাকে না, অর্থাৎ যে কোনো মান হতে পারে, এজন্য এগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। প্রশ্ন ক এভাবেও হতে পারে, প্রচুরক কি? কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় বা প্রচুর সংখ্যক থাকে সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। একটি উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে, অর্থাৎ একটি উপাত্তে শুধুমাত্র একটি সংখ্যা 5 বার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটি হবে ওই উপাত্তের প্রচুরক। আবার যদি দুইটি সংখ্যা সর্বাধিকবার থাকে, তাহলে ওই দুইটি সংখ্যাই হবে ওই উপাত্তের প্রচুরক। আবার কোনো উপাত্তে যদি কোনো সংখ্যা একাধিকবার না থাকে, তাহলে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই। ক নং প্রশ্ন এভাবে হতে পারে, উপাত্তের প্রচুরক কত? অর্থাৎ আমরা এখানে যে ডাটাগুলো দেয়া আছে তা থেকে প্রচুরক নির্ণয় করব। আমরা জানি যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। এখন আমরা যদি ডাটাগুলো লক্ষ্য করি, তাহলে দেখব 10 আছে 2 বার এবং 11 আছে 2 বার। অর্থাৎ এখানে 10 এবং 11 দুটি সংখ্যাই 2 বার করে আছে। অতএব এর প্রচুরক হবে 10 ও 11। এখানে যদি 10 আর একবার বেশি থাকতো, তাহলে সেক্ষেত্রে প্রচুরক হতো শুধু 10। আবার যদি 10 একবার থাকতো এবং 11ও একবার থাকতো, তাহলে এর প্রচুরক থাকতো না। ক নং প্রশ্ন এভাবে হতে পারে, চলকের মান 6192358 হলে মধ্যক কত? অর্থাৎ এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। আর মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে আমাদেরকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে। আর এই উপাত্তগুলোকে যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে পাই 1 2 3 5 6 8 9। এখন এখানে মোট উপাত্ত n হলো 7, যা বিজোড় সংখ্যা। তাহলে মধ্যক হবে n + 1 / 2। আর এখানে n এর মান যেহেতু 7, তাহলে আমরা মধ্যক পাচ্ছি 4তম পদের মান। অর্থাৎ এখানে যে মধ্যের পদ সেটাই মধ্যক, আর এই মধ্যের পদটি হলো 4তম পদ। আর সাজানো উপাত্তগুলোর 4তম পদের মান 5। অতএব মধ্যক 5। আর এখানে যদি সংখ্যা একটি কম থাকতো, অর্থাৎ যদি 6টি সংখ্যা থাকতো, তাহলে মধ্যক আমাদেরকে অন্যভাবে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। এরপরে যেহেতু n এর মান 6 অর্থাৎ জোড়, অতএব মধ্যক হবে n/2 বা 3তম পদ ও এর পরের পদ অর্থাৎ 3 + 1 বা 4তম পদের গড়। অর্থাৎ এই দুইটি সংখ্যার গড়ই হবে মধ্যক। তাহলে আমরা মধ্যক পাই 3 + 5 / 2 4। অতএব মধ্যক 4। এখন আমরা দেখব খ নং প্রশ্ন কীরকম হয়। অর্থাৎ এখানে অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে খ নং প্রশ্ন কীরূপ হয় সেটা আমরা দেখব। বিগত 5 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে খ নং প্রশ্ন মূলত এই 3 ধরনের হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো, সারণী হতে প্রচুরক নির্ণয় করো। আর এই মানগুলো নির্ণয়ের জন্য আমাদেরকে সারণী তৈরি করতে হবে এবং সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে। এজন্য আমাদেরকে গড় নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র এবং প্রচুরক নির্ণয়ের সূত্র মনে রাখতে হবে। এই প্রশ্নগুলোর সমাধান সৃজনশীল অংশে দেখানো হয়েছে। এখন আমরা দেখব সৃজনশীল প্রশ্নের গ নাম্বারটি কীরূপ হতে পারে। আমরা বিগত 5 বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে পেয়েছি যে প্রশ্ন গ 3 ভাবে হতে পারে, যার একটি প্রদত্ত উপাত্ত থেকে আয়তলেখ অঙ্কন করো, দ্বিতীয়টি গণসংখ্যা বহুভুজ আঁকো, তৃতীয়টি অজীব রেখা আঁকো। অর্থাৎ গ নং প্রশ্নে একটি গ্রাফ আঁকতে বলা হয়।
আর এই গ্রাফ সারণীর সাহায্যে অঙ্কন করতে হয়। আমরা এটি মনে রাখব, আয়তলেখ অঙ্কন করতে হলে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যক্তি নিতে হবে এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে। আবার গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর মধ্যবিন্দু নিতে হবে x অক্ষ বরাবর এবং গণসংখ্যা নিতে হবে y অক্ষ বরাবর। অজিট রেখা অঙ্কনের ক্ষেত্রে x অক্ষ বরাবর নিতে হবে শ্রেণী ব্যক্তির উচ্চসীমা এবং y অক্ষ বরাবর নিতে হবে কর্মজোজিত গণসংখ্যা। অতএব আমরা আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণী আঁকবো সেখানে একটি এক্সট্রা ঘর নেব যাতে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আবার গণসংখ্যা বহুভুজের জন্য যে এক্সট্রা সারণীটি নিব সেখানে আমরা শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করব। আবার অজিট রেখার জন্য অতিরিক্ত কলামটিতে কর্মজোজিত গণসংখ্যা নিতে হবে। এই প্রশ্নগুলোর সমাধান সাজেশন অংশে দেখানো হয়েছে। এবার আসি সৃজনশীল সাজেশনে। এই সৃজনশীল সাজেশন অংশে 5টি প্রশ্নের সমাধান দেখানো হয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান ভালো করে আয়ত্ত করতে পারলে পরীক্ষায় যেভাবেই দেওয়া হোক না কেন তার সমাধান করতে পারবে। প্রথমে আমরা দেখব সাজেশনের প্রশ্ন 1। সাজেশন 1-এ একটি গণসংখ্যার সারণী দেওয়া আছে যা থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। দশম শ্রেণীর 55 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। প্রশ্ন ক, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আমরা জানি মধ্যপদ যে শ্রেণীতে আছে তাই মধ্যক শ্রেণী। আর এই মধ্যপদটি নির্ণয় করার জন্য আমাদেরকে কর্মযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। এখন আমরা কর্মযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। সারণীতে 3টি কলাম নিব, যার একটি হচ্ছে শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টি গণসংখ্যা এবং তৃতীয়টি কর্মযোজিত গণসংখ্যা। এখন শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা প্রশ্ন দেয়া আছে যা থেকে আমরা বসাবো। এরপরে আমরা কর্মযোজিত গণসংখ্যা নির্ণয় করব। প্রথম শ্রেণীর গণসংখ্যা এবং কর্মযোজিত গণসংখ্যা সমান হবে, অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা হবে 6। এরপরে আমরা দ্বিতীয় শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এর জন্য আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের কর্মযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 8-এর সাথে 6 যোগ করব, তাহলে পাই 14। এখন আমরা তৃতীয় শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এক্ষেত্রেও ওই শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের কর্মযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 10-এর সাথে 14 যোগ করব, তাহলে পাই 24। অনুরূপভাবে এর পরবর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা হবে 36, এর পরের শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা হবে 41, এর পরের কর্মযোজিত গণসংখ্যা হবে 48 এবং সর্বশেষ কর্মযোজিত গণসংখ্যা হবে মোট গণসংখ্যার সমান, অর্থাৎ 50। এখানে মোট গণসংখ্যা হবে কর্মযোজিত গণসংখ্যার শেষ সংখ্যাটি, অর্থাৎ n = 50। আর শ্রেণীবিন্যস্ত উপপদের ক্ষেত্রে মধ্যপদ n/2 আর n/2 হলো 25। সুতরাং মধ্যক হলো 25তম পদের মান। এখন আমরা দেখব 25তম পদ কোন শ্রেণীতে আছে। আমরা যদি কর্মযোজিত গণসংখ্যা সারণী লক্ষ্য করি তাহলে দেখব 1 থেকে 6 আছে প্রথম শ্রেণীতে, আবার 7 থেকে 14 আছে দ্বিতীয় শ্রেণীতে। একইভাবে 15 থেকে 24 আছে তৃতীয় শ্রেণীতে, 25 থেকে 36 আছে চতুর্থ শ্রেণীতে, অর্থাৎ 25তম পদটি 61 to 70 শ্রেণীতে আছে। অতএব 25তম পদের অবস্থান 61 to 70 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী হলো 61 to 70। এখন এই শ্রেণীটির মধ্যমান নির্ণয় করব। আর মধ্যমান নির্ণয় করার জন্য আমরা 61-এর সাথে 70 যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ মধ্য শ্রেণীর মধ্যবিন্দু হলো 61 + 70 / 2, যা থেকে পাই 65.5। প্রশ্ন খ, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটি সারণী বা টেবিল অঙ্কন করব। এই টেবিলে আমরা 5টি কলাম নিব।
প্রথম কলামে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে শ্রেণী মধ্যমান, তৃতীয় কলামে গণসংখ্যা, চতুর্থ কলামে ধাপ বিচ্যুতি এবং শেষ কলামে এফআই ইউআই। এখানে শ্রেণীব্যাপ্তি আমরা প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে তা থেকে তুলে দিব। এরপরে আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমরা শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ প্রথম শ্রেণীর মধ্যমান হবে 31 প্লাস 40 ডিভাইড বাই 2, যা থেকে পাই 35.5। আবার দ্বিতীয় শ্রেণীর মধ্যমান হবে 41 প্লাস 50 ডিভাইড বাই 2, যা থেকে পাই 45.5। এভাবে বাকিগুলো আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। এরপরে আমরা সারণী থেকে গণসংখ্যা বসিয়ে দেব। এখন আমরা ধাপ বিচ্যুতি ইউআই নির্ণয় করব। আর ইউআই নির্ণয় করার জন্য আমাদেরকে এক্সআই থেকে এ বা অনিয়মিত গড় বিয়োগ করতে হবে। এরপরে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। অনিয়মিত মান আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, তবে আমরা যদি শ্রেণীর মধ্যমান ধরি তাহলে হিসেব করতে সুবিধা হয়। আর এই মধ্যমানটি মাঝামাঝি কোনো শ্রেণীব্যাপ্তি থেকে নেব। আর হিসাব সবচেয়ে সহজ হবে যদি আমরা সর্বমাঝেরটা নিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা 65.5কে নিব এ। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে এই সংখ্যাগুলোর একটি গড় আমাদেরকে ধরতে হয়, আর আমরা এক্ষেত্রে ধরলাম 65.5, যা হলো এ। এখন আমরা এস নির্ণয় করব। এস নির্ণয় করার জন্য পরপর দুটি শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমার পার্থক্য নির্ণয় করব। এখানে যদি পরপর দুটি শ্রেণী উচ্চসীমার পার্থক্য নির্ধারণ করি তাহলে পাবো 10। অতএব প্রথম শ্রেণীর ক্ষেত্রে ইউআই হবে এক্সআই, এক্ষেত্রে এক্সআই হলো 35.5 মাইনাস এ, আর এখানে এ হলো 65.5 ডিভাইডেড বাই এইচ, আর এখানে এইচ হলো 10, যা থেকে আমরা পাই -3। এভাবে দ্বিতীয়টি পাবো -2, এরপরটি পাবো -1, এরপরটি 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3। এখন আমরা এফআই ইউআই এর মান নির্ণয় করব। এখানে ইউআই হলো এই কলামের মানগুলো এবং এফআই হলো এই গণসংখ্যার মানগুলো। অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে এফআই ইউআই হবে 6 × -3, যা থেকে আমরা পাই -18। আবার দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এটির সাথে -2 গুণ করব, তাহলে পাই -16। এরপরটিতে পাই -10, এরপরে পাই 0। এভাবে আমরা বাকিগুলো নির্ণয় করব। এখন আমরা সবগুলো এফআই ইউআই এগুলো যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে সামেশন অফ এফআই ইউআই -19। এখন এই সারণী থেকে আমরা গড় নির্ণয় করতে পারবো। আমরা জানি গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইড বাই n ইন্টু এইচ। এখানে আমরা সবগুলোর মানই জানি, অতএব আমরা এই মানগুলো বসাবো। এখানে a এর মান হলো 65.5, এফআই ইউআই এর মান হলো -19, n এর মান হলো 50, আর এইচ এর মান আমরা নির্ণয় করেছি 10। যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 65.5 - 3.8, যা থেকে পাই 61.7। প্রশ্ন গ, প্রদত্ত উপপাদ্যের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা এই উপপাদ্যসমূহ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকবো। আর আমরা জানি আয়তলেখ অঙ্কন করতে এক্স অক্ষ বরাবর নিতে হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর নিতে হয় শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর নিতে হয় গণসংখ্যা। আবার অজীব রেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর নিতে হয় শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর নিতে হয় কর্মযোজিত গণসংখ্যা।
এক্ষেত্রে যেহেতু আমরা গণসংখ্যা বহুভুজ আঁকবো, অতএব আমাদেরকে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। অর্থাৎ গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণীর জন্য 3টি কলাম নিব। প্রথমে শ্রেণীব্যাপ্তি কলামে শ্রেণীব্যাপ্তিগুলো বসিয়ে দেব। এখন প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করব। আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই শ্রেণী মধ্যবিন্দু পাই। এক্ষেত্রে 31-এর সাথে 40 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই 35.5। অর্থাৎ প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু 35.5। আমরা ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো। আবার প্রথম শ্রেণী হলো 31 to 40, যার শ্রেণী মধ্যবিন্দু 35.5। অতএব দ্বিতীয় শ্রেণীর যেহেতু 41 to 50, অতএব দ্বিতীয় শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হবে 45.5। অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর 55.5, পরবর্তী শ্রেণীর 65.5, এর পরের শ্রেণীর 75.5 এবং এর পরের শ্রেণীর 85.5 এবং সর্বশেষ শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হবে 95.5। এরপরে প্রশ্ন থেকে গণসংখ্যাগুলো বসিয়ে দিলেই আমরা পাবো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী। এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। এরপরে আমরা গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপারে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এদের ছেদবিন্দু ও চিহ্নিত করব। এখানে শ্রেণীর সংখ্যা 7টি। আবার গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে 3টি বেশি দরকার হবে। অর্থাৎ আমরা লক্ষ্য রাখব ওই অক্ষের ডানে যেন কমপক্ষে 10টি শ্রেণী নেওয়ার জন্য জায়গা থাকে। আর গণসংখ্যার সর্বোচ্চ মান 12, অর্থাৎ এক্ষেত্রে এক্স অক্ষের উপরে কমপক্ষে 12টি ঘর থাকতে হবে। এখন আমরা শ্রেণী মধ্যবিন্দুগুলো এক্স অক্ষ বরাবর বসাবো। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু বসাবার ক্ষেত্রে আমরা প্রতি 5 ঘরকে আমরা একটি শ্রেণী বিবেচনা করব। অর্থাৎ এক্স অক্ষ বরাবর 1 ঘরকে শ্রেণী ব্যক্তির 2 একক ধরব। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথমে একটি শ্রেণী মধ্যবিন্দু এবং শেষে একটি শ্রেণীবিন্দু অতিরিক্ত নিতে হয়। এখানে প্রথম শ্রেণী মধ্যবিন্দু 35.5, অর্থাৎ আমরা 25.5 থেকে শুরু করব, যার মানে মূলবিন্দু থেকে 5 ঘর দূরে 25.5 লিখব। এরপর 5 ঘর দূরে 35.5 বসাবো। একইভাবে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5 বসাবো। আর আমরা প্রথমেই বলেছি যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটি এবং শেষে একটি শ্রেণী মধ্যবিন্দু বেশি নিতে হবে। অর্থাৎ 95.5-এর 5 ঘর পরে আমরা 105.5 বসাবো। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব শ্রেণী মধ্যবিন্দু 25.5 থেকে শুরু হয়েছে। অতএব এক্ষেত্রে আমাদেরকে একটি ছেদ চিহ্ন বসাতে হবে। এখানে ছেদ চিহ্নটি নির্দেশ করে মূলবিন্দু থেকে 25.5 বিন্দুগুলোকে। এরপরে আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। যেহেতু এখানে গণসংখ্যার সর্বোচ্চ মান 12, অতএব মূলবিন্দু থেকে 5 ঘর উপরে 5 বসাবো, 10 ঘর উপরে 10 বসাবো এবং 15 ঘর উপরে 15 বসাবো। তাহলেই এই গ্রাফটিতে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবো। এখন আমরা গণসংখ্যা বহুভুজের জন্য বিন্দু বসাবো। এখানে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু 35.5 এবং গণসংখ্যা 6, অতএব আমরা 35.5 বরাবর এবং 6 বরাবর বিন্দু নিয়ে লম্বভাবে আগাবো। দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এক্স অক্ষ বরাবর 45.5 বিন্দুটি চিহ্নিত করব এবং ওয়াই অক্ষ বরাবর 8 বিন্দুটি চিহ্নিত করব। এরপরে লম্বভাবে আগাবো, তাহলে দ্বিতীয় বিন্দুটি পাবো। অনুরূপভাবে আমরা তৃতীয় শ্রেণীর জন্য বিন্দু, চতুর্থ শ্রেণীর জন্য বিন্দু, পঞ্চম শ্রেণীর জন্য বিন্দু, ষষ্ঠ শ্রেণীর জন্য বিন্দু এবং সর্বশেষ শ্রেণীর জন্য বিন্দুটি লেখ পেপারে বসাবো। এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। আর এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন একটি শ্রেণী পূর্ব থেকে শুরু করতে হয়। এক্ষেত্রে আমরা 25.5 থেকে শুরু করব। এখন আমরা বিন্দুগুলোকে যোগ করে দেব। এক্ষেত্রে 25.5-এ গণসংখ্যা 0 ধরে আমরা স্কেল দিয়ে বিন্দুগুলো যোগ করব। 100.5-এ গণসংখ্যা 0 ধরে শেষ করব। এক্স অক্ষ বরাবর আমরা প্রতি 5 ঘরকে 10 ধরেছি। অতএব এক্স অক্ষ বরাবর ছক কাগজের
প্রতি গড় হবে শ্রেণীব্যক্তির মধ্যবিন্দুর 2 একক। আবার ওই অক্ষ বরাবর আমরা প্রতি 5 গড়কে 5 ধরেছি। অতএব ওই অক্ষ বরাবর ছক কাগজের 1 গড়কে গণসংখ্যার 1 গড় ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এখানে আমাদের ডাটা 25.5 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0 থেকে শুরু হয়নি। এজন্য 0 থেকে 25.5 এই মানগুলো বোঝাতে আমরা এই ভাঙ্গা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ এই ছেদ চিহ্নটি মূলবিন্দু থেকে 25.5 গড়গুলোকে বোঝানো হয়েছে। এবার আসি সাজেশনের প্রশ্ন 2-এ। সাজেশনের দ্বিতীয় প্রশ্নটিতে আমাদেরকে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে, যা থেকে আমাদেরকে প্রচুক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে এবং অজীব রেখা অঙ্কন করতে হবে। নবম শ্রেণীর 55 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। প্রশ্ন ক, প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। আমরা জানি প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, যেখানে L হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, অর্থাৎ যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে ওই শ্রেণী নিম্নসীমা। আমরা সারণীটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে গণসংখ্যা সর্বাধিক 12 বার। অতএব প্রচুরক শ্রেণী হলো 61 to 70 আর এর নিম্নসীমা 61। অতএব এখানে L এর মান 61। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে যদি আমরা পূর্ববর্তী শ্রেণীর সংখ্যা বিয়োগ করি তাহলেই পাবো F1। আর এক্ষেত্রে F1 এর মান হচ্ছে 12 মাইনাস 10 বা 2। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 12 থেকে 5 মাইনাস করলেই আমরা পাবো F2। আর এক্ষেত্রে F2 এর মান হচ্ছে 7। এখানে H হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের জন্য পরপর দুইটি শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমার পার্থক্য নির্ধারণ করব। এখানে যদি আমরা 60 এবং 50 পার্থক্য নির্ধারণ করি তাহলে পাবো 10, অর্থাৎ এক্ষেত্রে H এর মান হচ্ছে 10। প্রশ্ন খ, প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সারণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এজন্য আমরা একটি সারণী নিব যার কলাম হবে 3টি। প্রথমটি হবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টি গণসংখ্যা এবং তৃতীয়টি ক্রমযোজিত গণসংখ্যা। এখন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্ন দেয়া আছে, যা থেকে আমরা বসাবো। এরপরে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। প্রথম শ্রেণীর গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা সমান হবে, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 6। এরপরে আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এজন্য আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 8 এর সাথে 6 যোগ করব, তাহলে পাই 14। এখন আমরা তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এক্ষেত্রেও ওই শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 10 এর সাথে 14 যোগ করব, তাহলে পাই 24। অনুরূপভাবে এর পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 36, এর পরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 41, এর পরের ক্রমযোজিত গণসংখ্যা হবে 48 এবং সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা হবে মোট গণসংখ্যার সমান, অর্থাৎ 50। এখানে মোট গণসংখ্যা বা n হলো 50, যা সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যার সমান। তাহলে n/2 হবে 50/2 বা 25। এখন এই 25 যে শ্রেণীতে থাকবে তাই হলো মধ্যক শ্রেণী। আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যা লক্ষ্য করি তাহলে দেখব 1 থেকে 6 আছে প্রথম শ্রেণীতে, আবার 7 থেকে 14 আছে। অনুরূপভাবে 15 থেকে 24 আছে তৃতীয় শ্রেণীতে এবং 25 থেকে 36 আছে চতুর্থ শ্রেণীতে, অর্থাৎ মধ্যপদ 25 আছে 61 to 70 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী হলো 61 to 70।
আমরা জানি মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস ডিভাইড বাই এফ এম। পরিসংখ্যানে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে যে কোনো সমস্যার সমাধান করা যাবে। এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণী নিম্নসীমা, যেহেতু মধ্যক শ্রেণী 61 to 70, অতএব এর নিম্নসীমা হলো 61। আমরা যদি গণসংখ্যাগুলো যোগ করি তাহলে পাবো 50, অর্থাৎ n ইকুয়াল টু 50। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হলো 24। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 12, অর্থাৎ fm ইকুয়াল টু 12। আবার শ্রেণীব্যাপ্তি হচ্ছে পরপর দুইটি শ্রেণীর নিম্নসীমা বা উচ্চসীমার পার্থক্য। এখানে 51 এবং 41 এর পার্থক্য 10, অতএব এস এর মান 10। এখন এই রাশিটিতে মানগুলো বসিয়ে আমরা মধ্যক পাবো। অতএব মধ্যক ইকুয়াল টু 61 প্লাস 50 ডিভাইড বাই 2 মাইনাস 24 ইন্টু 10 ডিভাইড বাই 12, যা থেকে পাই 61 প্লাস 0.83 বা 61.83 প্রায়। প্রশ্ন গ, প্রদত্ত উপপাদ্যের অজীব রেখা অঙ্কন করো। আমরা জানি অজীব রেখা লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিতে হয়। এখানে শ্রেণীব্যাপ্তি যেহেতু দেয়া আছে, অতএব তা থেকে আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা পাব। আর গণসংখ্যাও দেয়া আছে, যা থেকে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। অতএব অজীব রেখা অঙ্কনের সারণীতে 3টি কলাম নিব, যার একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টি গণসংখ্যা এবং তৃতীয়টি ক্রমযোজিত গণসংখ্যা। এখন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্ন দেয়া আছে, যা থেকে আমরা বসাবো। এরপরে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। প্রথম শ্রেণীর গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা সমান হবে, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 6। এরপরে আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এর জন্য আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 8-এর সাথে 6 যোগ করব, তাহলে পাই 14। এখন আমরা তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এক্ষেত্রেও ওই শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 10-এর সাথে 14 যোগ করব, তাহলে পাই 24। অনুরূপভাবে এর পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 36, এর পরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 41, এর পরের ক্রমযোজিত গণসংখ্যা হবে 48 এবং সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা হবে মোট গণসংখ্যার সমান, অর্থাৎ 50। এখন আমরা সারণী থেকে অজীব রেখা অঙ্কন করব। এজন্য আমরা প্রথমে একটি গ্রাফ পেপার নিব। যেহেতু ক্রমযোজিত গণসংখ্যার ওয়াই এর মান বেশি হয়, অতএব এক্ষেত্রে গ্রাফ পেপার নেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব ওয়াই অক্ষ বরাবর যেন বেশি জায়গা থাকে। এখানে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে আমরা এক একটা শ্রেণী বিবেচনা করব। তাহলে এক্স অক্ষ বরাবর 1 ঘর হবে শ্রেণীব্যাপ্তি উচ্চসীমার 2 একক। এখন আমরা শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা বসাবো। এখানে প্রথম শ্রেণী 31 to 40, আর প্রথম শ্রেণীর শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা 40, কিন্তু আমরা এক শ্রেণীর পূর্ব থেকে বসাবো, অর্থাৎ 30 থেকে বসাবো। এখন মূলবিন্দু থেকে 5 ঘর ডানে আমরা লিখব 30, এরপরে 5 ঘর দূরে 40, এভাবে 50, 60, 70, 80, 90 এবং সর্বশেষে 100 লিখব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা 30 থেকে শুরু হয়েছে। এজন্য এখানে আমরা একটি ছেদ চিহ্ন ব্যবহার করব। এই ছেদ চিহ্নটি 0 থেকে 30 ঘরগুলো নির্দেশ করবে। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার জন্য স্কেল নির্ধারণ করব। এখানে ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান 50, অর্থাৎ আমাদেরকে 50 পর্যন্ত বসাতে হবে। কিন্তু আমাদের গ্রাফে ওয়াই অক্ষ বরাবর 50টি ঘর নেই, অতএব আমরা ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে আমরা ক্রমযোজিত গণসংখ্যার 2 একক বিবেচনা করব। তার মানে মূলবিন্দু থেকে 5 একক উপরে ক্রমযোজিত গণসংখ্যার মান হবে 10, মূলবিন্দু থেকে 10 ঘর উপরে ক্রমযোজিত গণসংখ্যার মান হবে 20। এভাবে আমরা 30, 40 ও 50 বসাবো। এখন লেখচিত্র অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর বিন্দুটি আমরা বসাবো।
প্রথম শ্রেণীতে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা 40, অতএব এক্স অক্ষ বরাবর 40 চিহ্নিত করব এবং এর কর্মযোজিত গণসংখ্যা 6। যেহেতু ওই অক্ষ বরাবর 1 গড় ইকুয়াল টু কর্মযোজিত গণসংখ্যা 2, অতএব 6কে বসাতে আমাদেরকে ওই অক্ষ বরাবর 3 ঘর উপরে উঠতে হবে। এখন এই বিন্দু দুটি থেকে লম্বভাবে আগালে আমরা প্রথম বিন্দুটি পাব। এর পরবর্তী শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা 50, অতএব এক্স অক্ষ বরাবর আমরা 50 গড়টিকে চিহ্নিত করব এবং কর্মযোজিত গণসংখ্যা 14। আর যেহেতু ওই অক্ষ বরাবর 1 গড় সমান সমান 2 একক, অতএব মূলবিন্দু থেকে 7 গড় উপরে উঠব। এরপরে লম্বভাবে আগালে আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য বিন্দুটি পাব। এভাবে আমরা তৃতীয় শ্রেণীর জন্য, চতুর্থ শ্রেণীর জন্য, পঞ্চম শ্রেণীর জন্য, ষষ্ঠ শ্রেণীর জন্য এবং সর্বশেষ শ্রেণীর জন্য বিন্দুগুলো বসাবো। এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। এজন্য আমরা 30 থেকে শুরু করব। এরপরে স্কেল দিয়ে পরবর্তী বিন্দুগুলো যোগ করে দিলেই আমরা অজীব রেখা পাব। এখন আমরা অজীব রেখা অঙ্কনের বর্ণনা লিখব। এখানে এক্স অক্ষ বরাবর এই 5 গড়কে আমরা ধরেছি 10। তাহলে এক্স অক্ষ বরাবর ছক কাগজের 1 গড় হবে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার 2 একক। আবার ওই অক্ষ বরাবর এই 5 গড়কে আমরা ধরেছি 10। অর্থাৎ ওই অক্ষ বরাবর ছক কাগজের 1 গড়কে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত উপপাদ্যের ক্রমযোজিত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। আবার এখানে 30 থেকে আমাদের ডাটা শুরু হয়েছে, অর্থাৎ 0 থেকে হয় নাই। এজন্য মূলবিন্দু থেকে এই 30 গড়গুলোকে বোঝানোর জন্য এই ছেদ চিহ্ন দিতে হবে। সাজেশনের 3 নং প্রশ্নটিতে আমাদেরকে একটি গণসংখ্যা সারণী দেওয়া হয়েছে, যা থেকে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে, প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করতে হবে এবং আয়তলেখা অঙ্কন করতে হবে। কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। প্রশ্ন ক, মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। আমরা জানি শ্রেণীবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, যেখানে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, এখানে fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। প্রশ্ন খ, প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। এখানে আমরা সারণীটি থেকে প্রচুরক নির্ণয় করব। এজন্য আমরা প্রথমে নির্ণয় করব প্রচুরক শ্রেণী কোনটি, অর্থাৎ দেখব কোন শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে। এখানে 60 to 64 শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা 20, অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 60 to 64। আর প্রচুরক নির্ণয়ের সূত্র থেকে আমরা জানি প্রচুরক ইকুয়াল টু এল প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। আর এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, যেহেতু প্রচুরক শ্রেণী হচ্ছে 60 to 64, অতএব এক্ষেত্রে এল হবে 60। f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ এক্ষেত্রে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 10, যার পার্থক্য 10। f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 12, অতএব এদের পার্থক্য হবে 8। এবং h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরপর দুইটি শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমার পার্থক্য নির্ধারণ করব। আর এখানে 45 ও 50 এবং এদের পার্থক্য 5, অতএব h এর মান 5। এখন এই মানগুলো বসিয়ে আমরা পাই 60 প্লাস 10 ডিভাইড বাই 10 প্লাস 8 ইন্টু 5, যা থেকে পাই 60 প্লাস 50/18 বা 60 প্লাস 2.8 বা 62.8। প্রশ্ন গ, উপপাদ্যের আয়তলেখা অঙ্কন করো।
এখানে উপপাদ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়া আছে। এখানে আমরা যদি শ্রেণীগুলো লক্ষ্য করি তাহলে দেখব শ্রেণীগুলো অবিচ্ছিন্ন, অর্থাৎ 49 থেকে 50 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হিসেবে বাইরে। আর আমরা জানি আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দরকার হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটি সারণী আঁকব, যেই সারণীতে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। এজন্য আমরা 3টি কলাম নেব। প্রথম কলামে শ্রেণীব্যাপ্তি লিখব, দ্বিতীয় কলামে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং তৃতীয় কলামে গণসংখ্যা। এখন প্রথম শ্রেণীর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। এখানে প্রথম শ্রেণী 45 to 49। এখন অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা তৈরি করার ক্ষেত্রে আমরা শ্রেণীর নিম্ন সীমা 0.5 কমাবো এবং শ্রেণীর উচ্চ সীমা 0.5 বাড়াবো। অর্থাৎ 45 এর ক্ষেত্রে লিখব 44.5 এবং 49 এর ক্ষেত্রে লিখব 49.5। এভাবে যদি সবগুলো শ্রেণীর নিম্নসীমাকে 0.5 কমাই এবং শ্রেণীর উচ্চ সীমাকে 0.5 বাড়াই, তাহলে তা অবিচ্ছিন্ন শ্রেণী হবে। এক্ষেত্রে একটি প্যাটার্ন আছে, অর্থাৎ প্রথমটির অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা 44.5 to 49.5, অতএব পরবর্তীটির অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা 49.5 থেকে শুরু হবে, অর্থাৎ পরবর্তী শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হবে 49.5 to 54.5। এর পরেরটি হবে 54.5 to 59.5। এর পরেরটি হবে 59.5 to 64.5। এর পরেরটি হবে 64.5 to 69.5 এবং সর্বশেষের শ্রেণীটির অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হবে 69.5 to 74.5। এরপরে প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা বসাবো। এখন আমরা এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করব। এজন্য আমরা একটি গ্রাফ পেপার নিব। এখন গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত করব এবং এদের ছেদবিন্দু ও চিহ্নিত করব। এখানে গণসংখ্যার সর্বোচ্চ মান 20। অতএব আমরা লক্ষ্য রাখব ওয়াই অক্ষ বরাবর 20টি ঘর আছে কিনা। যদি 20টি ঘর থাকে তাহলে প্রত্যেক ঘরকে 1 একক ধরব, আর যদি 20টি ঘরের কম থাকে তাহলে প্রত্যেক ঘরকে 2 একক ধরে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারব। এখানে আয়তলেখ অঙ্কনের জন্য আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো, অর্থাৎ মূলবিন্দু থেকে 5 ঘর ডানে আমরা বসাবো 44.5, এরপরে 49.5, এরপরে 54.5, এরপরে 59.5, এভাবে আমরা 74.5 পর্যন্ত বসাবো। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা 44.5 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মূলবিন্দু থেকে 44.5 বিন্দুগুলো পর্যন্ত বোঝাতে আমাদেরকে ছেদ চিহ্ন বসাতে হবে। এখন যেহেতু গণসংখ্যার সর্বোচ্চ মান 20, অতএব ওয়াই অক্ষে প্রতি ঘরকে 1 একক ধরে ওয়াই অক্ষের স্কেল নির্ধারণ করব, অর্থাৎ মূলবিন্দু থেকে 5 ঘর উপরে 5 বসাবো, 10 ঘর উপরে 10 বসাবো, এরপরে 15, এরপরে 20 বসাবো। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি 44.5 to 49.5 আর এর গণসংখ্যা 4। অতএব আয়তলেখে একে 4 ঘর পর্যন্ত উপরে উঠিয়ে দেব। এর পরের শ্রেণীটির গণসংখ্যা 8, অতএব এর পরবর্তী শ্রেণীর আয়তটি 8 ঘর পর্যন্ত উপরে উঠবে। এর পরেরটি 10 ঘর, এর পরেরটি আয়তলেখ 20 ঘর, এর পরেরটি লেখ 12 ঘর এবং সর্বশেষ শ্রেণীটির আয়তলেখটি 6 ঘর পর্যন্ত উপরে উঠে আমরা আয়তলেখ অঙ্কন সম্পন্ন করব। এরপরে আমরা অঙ্কনের বর্ণনা লিখব। আর এখানে অঙ্কনের বর্ণনা হবে ছক্কাগোজের প্রতি ঘরকে 1 একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং প্রতি ঘরকে একক ধরে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে 44.5 ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। সাজেশনের 4 নং প্রশ্নটিতে একটি উপপাদ্য দেয়া আছে, যা থেকে আমাদেরকে উত্তর করতে হবে তথ্যটির ধরন কীরূপ এবং কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে। আর প্রশ্ন ক্ষয়ে আমাদেরকে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলা হয়েছে। আর প্রশ্ন গয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলা হয়েছে। কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে। প্রশ্ন ক,
প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ? কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে? এখানে আমরা যদি সংখ্যাগুলোকে লক্ষ্য করি তাহলে দেখব সংখ্যাগুলো সাজানো নেই। অতএব প্রদত্ত তথ্যটি একটি অবিন্যস্ত উপাত্ত। আবার একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত তার সংখ্যাকে নির্দেশ করে। অর্থাৎ কোনো শ্রেণীর গণসংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি ওই শ্রেণীতে কতগুলো মান আছে। প্রশ্ন খ, উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। এখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার। এক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে দেখব কোনটির মান সর্বনিম্ন। আর এটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে তিনটি সংখ্যা বিবেচনা করি। প্রথম তিনটি সংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা হলো 65। এরপরে আমরা আগাবো, দেখব 65-এর চেয়ে ছোটো কোনো সংখ্যা আছে কি না। এরপরে আছে 64, অর্থাৎ এরপরে আমরা দেখব 64-এর চেয়ে কোনো সংখ্যা আছে কি না। এরপরে পাই 56, অর্থাৎ এরপরে আমরা দেখব 56-এর চেয়ে ছোটো কোনো সংখ্যা আছে কি না। যা থেকে পাই 55, এরপরে দেখব 55-এর চেয়ে ছোটো সংখ্যা। এরপরে পাই 45, এরপরে পাই 32, এরপরে দেখব 32-এর চেয়ে কোনো ছোটো সংখ্যা আছে কি না। যেহেতু এর পরবর্তীতে 32-এর চেয়ে কোনো ছোটো সংখ্যা নেই, অতএব এখানে সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার 32। এবার আমরা সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার নির্ণয় করব। প্রথম তিনটি সংখ্যা বিবেচনা করি। প্রথম তিনটির মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 98। এরপরে আমরা দেখব 98-এর চেয়ে বড় কোনো সংখ্যা আছে কি না। যেহেতু এর পরবর্তীতে 98-এর চেয়ে বড় কোনো সংখ্যা নেই, অতএব এখানে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার 98। এখন আমরা পরিসর নির্ণয় করব। আর আমরা জানি পরিসর হচ্ছে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার মাইনাস সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার প্লাস 1। আর এখানে 98 মাইনাস 32 প্লাস 1, যা থেকে পাই 66 প্লাস 1 বা 67। এখন আমরা সারণীতে কতগুলো শ্রেণী হবে তা নির্ণয় করব। এর জন্য আমাদেরকে শ্রেণীব্যাপ্তি ধরতে হবে। এখানে আমরা শ্রেণীব্যাপ্তি 5 বা 10 ধরতে পারি। এখানে 5 ধরলে শ্রেণীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, অতএব আমরা শ্রেণীব্যাপ্তি ধরব 10। তাহলে শ্রেণী সংখ্যা হবে 67/10 বা 6.7, যার পরবর্তী পূর্ণ সংখ্যা 7। এখন আমরা গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এজন্য আমরা 3টি কলাম নিব। আর এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি 7, অতএব আমরা 2টি বেশি অর্থাৎ 9টি সারি নিব। এখন শ্রেণীব্যাপ্তি বসাবো। এখানে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর 32। যেহেতু শ্রেণীব্যাপ্তি 10, তাহলে আমরা প্রথম শ্রেণী এভাবে নিতে পারি 32 থেকে 41, যা হিসাবের জন্য সুবিধাজনক নয়। আর এখানে আমরা শ্রেণী সংখ্যা পেয়েছি 6.7, অর্থাৎ 3টি সংখ্যা পর্যন্ত কম ধরে শুরু করতে পারবো। অর্থাৎ আমরা 39 ধরেও শুরু করতে পারবো, 30 ধরেও শুরু করতে পারবো, 31 ধরেও শুরু করতে পারবো, আর 32 থেকেও শুরু করতে পারবো। এখানে হিসাবের সুবিধার্থে 31 থেকে শুরু করব। এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি 10, অতএব আমরা 31 থেকে 10টি সংখ্যা নিব, অর্থাৎ প্রথম শ্রেণী হবে 31 to 40। এরপরের শ্রেণী 41 to 50 হবে। এভাবে আমরা সবগুলো শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। এখন আমরা ট্যালি চিহ্ন বসাবো। এখানে প্রথম সংখ্যা 76, আর 76 যাবে 71 to 80 ঘরে। এজন্য আমরা 76কে কেটে দিয়ে 80 ঘরে একটি ট্যালি চিহ্ন বসাবো। এরপরে সংখ্যা 65, যা 61 to 70 ঘরের, অর্থাৎ 65কে কেটে দিয়ে আমরা 61 to 70 ঘরে একটি ট্যালি বসাবো। এভাবে পরবর্তী 32 সংখ্যা পর্যন্ত বসাবো। এখন 75 বসবে 71 to 80 ঘরে, আর 71 to 80 ঘরে এর পূর্বে আমরা 4টি সংখ্যা বসিয়েছি, অর্থাৎ 75 হবে ওই ঘরের পঞ্চম সংখ্যা। এজন্য ট্যালি চিহ্নটিকে আমরা বিশেষভাবে বসাবো, অর্থাৎ প্রথম 4টি দাগের উপর আড়াআড়িভাবে একটি দাগ দিব। এর ফলে 5টি ট্যালির একটি বান্ডিল তৈরি হবে, যা পরবর্তীতে হিসাব করতে সুবিধা হবে। এভাবে আমরা বাকি সংখ্যাগুলোরও ট্যালি চিহ্ন বসাবো। এখন আমরা গণসংখ্যা হিসাব করব। প্রথম শ্রেণীতে আমরা 3টি ট্যালি বসিয়েছি, অর্থাৎ প্রথম শ্রেণীর গণসংখ্যা হবে 3।
দ্বিতীয় শ্রেণীতে 5টি টেলি একটি বান্ডল আছে, অতএব এক্ষেত্রে গণসংখ্যা হবে 5। আবার তৃতীয় শ্রেণীতে 5টি টেলির একটি বান্ডল আছে, এছাড়াও আরও 2টি টেলি আছে, অর্থাৎ এক্ষেত্রে গণসংখ্যা হবে 7। এভাবে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা গণসংখ্যা বসাবো। এরপরে গণসংখ্যাগুলো যোগ করব। গণসংখ্যা যোগ করে যদি আমরা 50 পাই তাহলে বুঝবো প্রত্যেক শিক্ষার্থীরই গণিতের প্রাপ্ত নাম্বার হিসেব করা হয়েছে। প্রশ্ন গ, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নাম্বারের গড় নির্ণয় করো। প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এক্ষেত্রে আমরা 5টি কলাম নেব। প্রথম কলাম শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম মধ্যমান, তৃতীয় কলাম গণসংখ্যা, চতুর্থ কলাম ধাপ বিচ্যুতি এবং পঞ্চম কলাম FI/UI। আমরা প্রশ্ন ক্ষয়ে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নির্ণয় করেছি। প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি বসাবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে শ্রেণীবদ্ধমান দরকার হবে। এখানে প্রথম শ্রেণী 31 to 40, অতএব এক্ষেত্রে শ্রেণীর মধ্যমান হবে 31 + 40 / 2 বা 71 / 2, যা থেকে পাই 35.5। এভাবে আমরা পরের শ্রেণীর মধ্যমান পাবো 45.5 এবং এই ক্রম অনুযায়ী পরের শ্রেণীর পাবো 55.5, এর পরেরটি 65.5, এর পরেরটি 75.5, এর পরেরটি 85.5 এবং সর্বশেষ শ্রেণীর মধ্যমান পাবো 95.5। এরপরে আমরা প্রশ্ন খ এর টেবিল থেকে গণসংখ্যা বসাবো। এখন আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। এখানে ধাপ বিচ্যুতি UI = xi - a / h। এখানে xi হচ্ছে শ্রেণীর মধ্যমান, যা আমরা দ্বিতীয় কলামে নির্ণয় করেছি, আর h এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এখানে আমরা শ্রেণীব্যাপ্তি ধরেছি 10। আমাদেরকে a এর মান ধরতে হবে, তাহলে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। এখানে a হচ্ছে আনুমানিক গড়, অর্থাৎ a এর মান আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি। এক্ষেত্রে এর মান যদি শ্রেণীর মধ্যমান ধরি তাহলে আমাদের হিসেব সহজ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা এর মান যদি 55.5 বা 65.5 বা 75.5 ধরি তাহলে হচ্ছে আমাদের হিসাব সহজ হবে, আর সবচেয়ে সহজ হবে 65.5 ধরলে। অতএব আমরা 65.5কে এ ধরব। তাহলে ওই শ্রেণীর জন্য ধাপ বিচ্যুতি হবে xi - a / h, আর এখানে xi হচ্ছে মধ্যমান, অর্থাৎ 65.5, আর এখানে এও ধরেছি 65.5, আর h এর মান 10, যা থেকে পাই 0। এভাবে যদি উপরের সংখ্যাগুলো নির্ণয় করি তাহলে পাবো -1, -2, -3। এগুলো হিসেব করার কোনো দরকার নেই, কারণ সব ক্ষেত্রে এই সংখ্যাগুলোই পাবো। আবার নিচের শ্রেণীগুলোর ক্ষেত্রে ধাপ বিচ্যুতি পাবো 1, 2, 3। এখন আমরা FI/UI এর মান নির্ণয় করব। প্রথম শ্রেণীর FI এর মান 3 এবং UI এর মান -3, যা থেকে পাই -9। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে পাই -10, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে পাই -7, এর পরেরটিতে 0, এর পরেরটিতে 10, এর পরেরটির জন্য 14 এবং সর্বশেষ শ্রেণীর জন্য 15। এখন আমরা FI/UI এর যোগফল নির্ণয় করব। এখানে -9, -10, -7 + 0 + 10 + 14 + 15 এর মান আসে 13, অর্থাৎ সামেশন অফ FI/UI = 13। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x বার = a প্লাস সামেশন অফ FI/UI / n × h, আর এখানে সবগুলোর মানে জানি, অর্থাৎ আমরা এর মান বসাবো 65.5, সামেশন অফ FI/UI এর মান বসাবো 13, n এর মান বসাবো 50 এবং শ্রেণীব্যাপ্তি h এর মান বসাবো 10, যা থেকে আমরা পাই উপাত্তগুলোর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় 68.1। এবার আসি সাজেশন 5-এ, যেখানেও একটি উপাত্ত দেয়া আছে, যা থেকে আমাদেরকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। প্রশ্ন ক-এ উপাত্তসমূহের গড় নির্ণয় করতে হবে, আর প্রশ্ন গ-এ বলা হয়েছে আয়তলেখ অঙ্কন করতে, যা থেকে প্রচুক নির্ণয় করতেও বলা হয়েছে।
তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। প্রশ্ন ক, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। এখানে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সর্বনিম্ন মান নির্ণয় করব। এখানে প্রথমে যে সংখ্যাগুলো দেয়া আছে তার সর্বনিম্ন মান হলো 19। এরপরে দেখব 19 এর চেয়ে ছোট সংখ্যা কত, অর্থাৎ এরপরে ছোট সংখ্যা ধরব 14। এরপরে 14 এর চেয়ে ছোট সংখ্যা খুঁজব, অর্থাৎ এর পরবর্তী ছোট সংখ্যা হবে 12 এবং এরপরে ছোট সংখ্যা হবে 7। এরপরে দেখব 7 এর চেয়ে ছোট সংখ্যা আছে কিনা। যেহেতু 7 এর চেয়ে কোনো ছোট সংখ্যা নেই, অতএব প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন মান 7। এখন আমরা সর্বোচ্চ মান নির্ণয় করব। এখানে প্রথম 5টি উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 42। এরপরে দেখব 42-র চেয়ে বড় সংখ্যা কোনটি। যেহেতু 42-র চেয়ে বড় সংখ্যা এখানে নেই, অতএব এখানে সর্বোচ্চ মান 42। অতএব উপাত্তের পরিসর হবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, অর্থাৎ এক্ষেত্রে 42 - 7 প্লাস 1, যা থেকে আমরা পাই 36। এখন আমরা যদি শ্রেণীব্যাপ্তি 5 ধরি তাহলে শ্রেণীর সংখ্যা হবে 36/5 বা 7.2, যার পরবর্তী পূর্ণ সংখ্যা 8। অতএব শ্রেণীর সংখ্যা 80। প্রশ্ন খ, প্রদত্ত উপাত্তসমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রার গড় নির্ণয় করো। সারণী থেকে তাপমাত্রা গড় নির্ণয়ের জন্য একটি সারণী অঙ্কন করব। এক্ষেত্রে আমরা 5টি কলাম নেব, যার প্রথম কলাম হবে শ্রেণীব্যাপ্তি। যেহেতু উপাত্তগুলো সারণী আকারে নেই, অতএব উপাত্তগুলোকে সারণী আকারে প্রকাশ করতে আমাদেরকে টেলি চিহ্ন ব্যবহার করতে হবে। আর টেলি চিহ্ন হিসাব করে আমরা পাবো গণসংখ্যা। এখন সারণী থেকে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে শ্রেণীর মধ্যমান দরকার হবে এবং গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমানের গুণফলও দরকার হবে। এখানে আমরা প্রশ্ন ক্ষয়ে শ্রেণীব্যাপ্তি ধরছি 5 এবং শ্রেণীর সংখ্যা পেয়েছি 8। আর এখানে সর্বনিম্ন মান হচ্ছে 7, অর্থাৎ আমরা এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি 7 to 11 নিতে পারি, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা এক গড় আগিয়ে নেব, অর্থাৎ এক্ষেত্রে আমরা নিব 6 to 10। অতএব 6-এর সাথে 5 যোগ করব, আবার 10-এর সাথে 5 যোগ করব। এভাবে আমরা পরের শ্রেণী পাবো 11 to 15। এর পরবর্তীটি 16 to 20 পাবো। এভাবে আমরা সর্বমোট 8টি শ্রেণী নেব। এখন আমরা টেলি চিহ্ন বসাবো। এখানে প্রথম সংখ্যা 35, যা 31 to 35 শ্রেণীতে বসবে, অর্থাৎ 35 সংখ্যাটিকে কেটে দিয়ে 31 to 35 শ্রেণীতে একটি টেলি চিহ্ন বসাবো। এর পরবর্তী সংখ্যাটি 30, অতএব 26 to 30 শ্রেণীতে একটি টেলি চিহ্ন বসাবো। এরপর একটি 27, এটির জন্য পূর্বের শ্রেণীতে একটি টেলি চিহ্ন বসাবো। এভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো টেলি চিহ্ন বসাবো। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 40 সংখ্যাটি বসবে 30 to 40 শ্রেণীতে। এখানে আমরা পূর্বেই 4টি টেলি চিহ্ন বসিয়েছি, অতএব পরবর্তী টেলি চিহ্নটি আড়াআড়িভাবে বসিয়ে একটি বান্ডিল তৈরি করব, যার ফলে প্রতিটি বান্ডিল 5 নির্দেশ করবে এবং পরবর্তীতে হিসাব করতে সুবিধা হবে। এভাবে আমরা সবগুলো সংখ্যার জন্য টেলি চিহ্ন বসাবো। এখন টেলি চিহ্ন সংখ্যা গণনা করে গণসংখ্যা নির্ধারণ করব। এখানে প্রথম শ্রেণীতে একটি বান্ডিল আছে, আর আমরা জানি একটি বান্ডিল মানে 5, অতএব 5 বসাবো। দ্বিতীয় শ্রেণীতেও 5 বসাবো। তৃতীয় শ্রেণীতে একটি বান্ডিল এবং আরও 2টি আছে, অর্থাৎ এক্ষেত্রে 7 বসাবো। এভাবে পরেরটিতে 13, এর পরবর্তীতে 9, এর পরবর্তীটিতে 5, এর পরবর্তীটিতে 6 এবং সর্বশেষ শ্রেণীতে 2 বসাবো। এখন গণসংখ্যাগুলো যোগ করে আমরা পাই n = 52। এখন আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব, আর শ্রেণীর মধ্যমান হচ্ছে শ্রেণীর নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রথম শ্রেণীর মধ্যমান হবে 6 + 10 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 16/2 বা 8। এভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর মধ্যমান পাই 11 + 15 ডিভাইডেড বাই 2 বা 13। এভাবে এর পরবর্তী শ্রেণীর জন্য 18
তারপরেটি 23, তার পরবর্তীটি 28, এর পরবর্তীটি 35, এর পরবর্তীটি 38 এবং সর্বশেষ শ্রেণীর শ্রেণী মধ্যমান 43। এখন আমরা এফআই এক্সআই এর মান নির্ণয় করব, আর এখানে এফআই হচ্ছে গণসংখ্যা এবং এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যমান। অতএব প্রথম শ্রেণীর জন্য এফআই এক্স এর মান হবে 5 × 8 বা 40। আবার দ্বিতীয় শ্রেণীর জন্য এফআই এক্সআই হবে 5 × 13 বা 65। পরবর্তীর জন্য 7 × 18 বা 126। এর পরবর্তীর জন্য 13 × 23 বা 299। এর পরবর্তীর জন্য 28 এর সাথে 9 গুণ করে পাই 252। এর পরবর্তীটির জন্য 33 এর সাথে 5 গুণ করে পাই 165। এর পরবর্তীটির জন্য 38 এর সাথে 6 গুণ করে পাই 228 এবং সর্বশেষ শ্রেণীর জন্য 43 এর সাথে 2 গুণ করে পাই 86। এখন সবগুলো এফআই এক্স এর মান যোগ করে আমরা পাই 1261। এখন আমরা গড় নির্ণয় করব, আর এক্ষেত্রে গড় হবে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। এখানে সামেশন অফ এফআই এক্সআই এর মান 1261 এবং এন এর মান 52, যা থেকে আমরা তাপমাত্রার গড় পাই 24.25 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন গ, প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ আমরা এক্ষেত্রে ক্ষয়ের সারণী ব্যবহার করব এবং ওই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করব, এরপরে ওই আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করব। আমরা জানি আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দরকার। এখানে আমরা যে শ্রেণীবিন্যাস নির্ণয় করেছি তা বিচ্ছিন্ন। এজন্য আয়তলেখ অঙ্কনের সারণীতে 3টি কলাম থাকবে। প্রথমটি হচ্ছে শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং তৃতীয়টি গণসংখ্যা। প্রশ্ন খ থেকে আমরা শ্রেণীব্যক্তি সারণীটি পূর্ণ করব। এরপরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নির্ণয় করব। এজন্য শ্রেণীর নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করব এবং শ্রেণীর উচ্চসীমা থেকে 0.5 যোগ করব, যা থেকে পাই প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 5.5 to 10.5। একইভাবে আমরা পরবর্তী শ্রেণীর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে পারব। তবে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীর সীমা অর্থাৎ 10.5 হবে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীর সীমা। অতএব দ্বিতীয় শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হবে 10.5 to 15.5। এভাবে আমরা তৃতীয় শ্রেণীর জন্য পাই 15.5 to 20.5, এর পরবর্তীটির জন্য 20.5 to 25.5, এর পরবর্তীটির জন্য 25.5 to 30.5, 30.5 to 35.5, এর পরেরটির জন্য 35.5 to 40.5 এবং সর্বশেষ শ্রেণীর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাই 40.5 to 45.5। এবার প্রশ্ন খ থেকে আমরা গণসংখ্যা কলামটি পূর্ণ করব। এখন এই সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো। এজন্য আমরা একটি লেখচিত্র নেব এবং লেখচিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত করব। এখানে গণসংখ্যার সর্বোচ্চ মান 13, অতএব আমরা নিশ্চিত করব ওয়াই অক্ষ বরাবর যেন 13টি গড় থাকে। এখন আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বসাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমেই অবিন্দু থেকে 5 গড় ডানে 5.5 বসাবো, এরপরে 10.5, 15.5, এভাবে সর্বশেষে 45.5 বসাবো। এখানে লক্ষণীয় যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি 5.5 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এর পূর্বের সংখ্যাগুলো অর্থাৎ 0 থেকে 5.5 বোঝানোর জন্য আমাদেরকে একটি ছেদ চিহ্নের দরকার হবে। এখন ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার স্কেল নির্ধারণ করব, আর এখানে সর্বোচ্চ মান 13। অর্থাৎ আমরা ওয়াই অক্ষ বরাবর যদি 15 পর্যন্ত স্কেল নির্ধারণ করি তাহলে এই গণসংখ্যাগুলো বসাতে পারবো। অর্থাৎ ও বিন্দু থেকে 5 গড় উপরে 5, 10 গড় উপরে 10 এবং 15 গড় উপরে 15 বসাবো। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। প্রথম অবিচ্ছিন্ন শ্রেণী অর্থাৎ 5.5 to 10.5 এর জন্য গণসংখ্যা 5, অর্থাৎ এখানে একটি আয়তলেখ আঁকবো যার উচ্চতা হবে 5 গড়। এরপরে পরবর্তী শ্রেণীর জন্য আয়তলেখ অঙ্কন করব যার উচ্চতাও হবে 5 গড়। এর পরবর্তী শ্রেণীর জন্য আয়তলেখ অঙ্কন করব যার উচ্চতা হবে 7 গড় এবং এর পরবর্তীটি 13 গড়, এর পরবর্তীটি 9 ঘর, এর পরবর্তীটি 3 ঘর,
এর পরবর্তীটি 6 ঘর এবং শেষ আয়তলেখটির উচ্চতা হবে 2 ঘর। এখানে প্রশ্নে বলা আছে আয়তলেখের মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে, অর্থাৎ এখন আমরা প্রচুরক নির্ণয় করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 20.5 to 25.5 শ্রেণীতে। অতএব 20.5 to 25.5 হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণীর আয়তের উপরের কৌণিক বিন্দুদ্বয় থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরের কৌণিক বিন্দুর সাথে সংযোগ স্থাপন করব। এরপরে এই রেখা দুইটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব আঁকব। এখন এই লম্বটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে তাই হবে প্রচুরক। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব লম্বটি 20.5 বিন্দু থেকে প্রায় 3 গজ দূরে এক্স অক্ষকে স্পর্শ করেছে। অতএব এক্ষেত্রে প্রচুরক হবে 20.5 প্লাস 3 বা 23.5। এখন আয়তলেখ অঙ্কনের বর্ণনা এবং প্রচুরক নির্ণয়ের বর্ণনা লিখব।